আজকে হচ্ছে সোমবার, দুপুর এখন 11টার মতো বাজে। বর তো এসেছে রবিবার দিন, ওরা চলে এসেছে। আসার পরে দেখতেই পাচ্ছ কত রকমের যে নোংরা জামা কাপড়গুলো বেরিয়েছে। আর আজকে নোংরা জামা কাপড়গুলোকে একটু আলাদা করব, আর ধোয়া জামা কাপড়গুলোকে একটু সুন্দর করে ভাঁজ করে তুলে রাখবো। আর বিছানা টিছানা সকালে ঘুম থেকে উঠে একটু ঝাড়টার দিইনি, ওই ঝাড়টার দেবো আর কি, বিছানা টিছানা ঠিকঠাক করব। এগুলো তো রোজকার দিনের কাজ, এগুলো আর বলার মতো কিছু নেই। রোজকার দিনের একই কাজ, রোজ একই কাজ করতেই হয়। তো রোজকার দিনের কাজ করতেই যখন হবে তো করা শুরু করে দিই কাজগুলো। বিছানাটা একটু ঠিকঠাক করে নেব, করে তারপর যাব। আজকে না, সোমবার যেহেতু, আজকে আমাদের নিরামিষ খাওয়া হয়। সোমবার দিন কিন্তু প্রত্যেকটা সোমবার নিরামিষ খাওয়া হয়। আর বৃহস্পতিবারে খাওয়া হয় নিরামিষ, কিন্তু বৃহস্পতিবারে এত যে খেতেই হবে তেমন কোনো বাধ্যতামূলক নেই, কিন্তু সোমবার কিন্তু খেতেই হবে কোনো কারণেই। সোমবার দিনটা কিন্তু স্কিপ করা যাবে না, সোমবার দিনটা কিন্তু নিরামিষ খেতেই হবে ওই জন্য। আর আজকে সোমবার, আজকে ভাবছি আমি রান্না করব নিরামিষের দিনে। আর আজকে আমি কি রান্না করব, যেহেতু আগে থেকে কিছু ভেবে টেবে রাখিনি, তাই আমি একটু বিছানা ঠিকঠাক করতে করতে আমি ভাবছি যে আজকে কি রান্না করা যায়। তো আজকে একটু ভালো মতো রান্না করা যাক। নিরামিষের দিন একটু ভালো কিছু হলে ভালোই লাগে। তো এদিকে ঠিক আছে, ভাবতে ভাবতে বিছানাটা পুরোপুরি ঠিক করেই নিলাম ঠিকঠাক। আর আমার এই তোষকটা না রোজ দিন উপরের দিক দিয়ে টেনে টেনে নিয়ে যেতে হয়, না হলে কি হয়, এটা অনেকটা বড় হয়ে গিয়েছে, তো এটা না শুধু নিচে চলে আসে। এই একটা কারণে আমার খুব বিরক্তি লাগে, খুব বিরক্তি মনে হয় আমার। আর সকালে এখন প্রায় 11টা থেকে 11:30 মতো হয়ে যাবে, স্নান করে কিন্তু চলে এসেছি। এখনও পর্যন্ত বিছানা টিছানা সেভাবে ঠিকঠাক করিনি। এই জাস্ট আসলাম, আর সেই বিছানা টিছানা ঠিকঠাক করলাম, জানালাগুলো খুলে দিলাম, পর্দাগুলো ভালো করে সেট করে নিলাম, ওই টুকিনাকি কাজগুলো করে নিলাম। ঘরটাকেও ঝাড় দিলাম, একটু এদিক সেদিক গুছিয়ে টুছিয়ে নিলাম। ঘুম থেকে উঠে প্রথমে এক কাপ চাও খেয়ে নিয়েছি। রোজ দিন এসেই চা খাই না, জল টল খাই, খেয়ে চা খাই। আজকে না জল খাওয়ার অপেক্ষা করতে পারলাম না, একটু চা খেয়ে নিলাম প্রথমেই, নাহলে ভাল লাগছিল না। অনেকটা বেলা হয়ে গিয়েছে তো আর ভাল লাগছিল না। আজকে একটু লেটও হয়ে গিয়েছে আমার, স্নান করে আস্তে আস্তে সমস্ত কাজকর্ম শেষ করে যেতে যেতে লেট হয়ে গিয়েছিল। রবিবার দিন রাতে অনেকগুলো বাসনপত্র জমেছিল, এগুলো আজকে ধোয়াধুয়ি করে তারপর গিয়েছিলাম স্নানে। তার আগে যাইনি, অনেক কটা বাসন ছিল, তো এগুলো যদি স্নান করে এসে ধুতে যেতাম অনেক নোংরাও হয়ে যেতাম আর ভালোও লাগতো না। সেজন্য ভাবলাম স্নানে যখন যাব তো আগে এগুলো কেচে টেচে ভালো করে ধুয়ে টুয়ে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর চলে যাই। তো ওই জন্য আগে করে তারপর গিয়ে আসলাম। আর এই যে এদিকে বিছানা টিছানা ঠিকঠাক করে নিলাম পুরোপুরি ঠিক, একটু টান টান করে চাদরটা, ওই কাল লাগাতেই চাদরটা চেঞ্জ করেছি, তাই খুব একটা নোংরা হয়নি। আজকাল চাদর পাল্টাবো না, এমনি জাস্ট একটু ঝেড়ে টেরে একটু পরিষ্কার করে রেখে দিলাম, এতেই হয়ে যাবে। সারাদিন এমনি সুন্দর চলে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার, সকালে এখন সকাল বলতে এখন আর সকাল নেই, 12টা বাজবে আর 5 মিনিট বাকি রয়েছে। তো 12টা বাজবে, আমি আমার সমস্ত রকমের কাজকর্মগুলো, ঘরের যে টুকিনাকি কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। ওই ধরো বিছানাটা ঠিক করলাম, আজকে কিছুটা কাপড় কাচতে দিয়েছি, একটু পরে তো অম্বুবাচী লেগে যাবে সন্ধ্যেবেলা, তো তাহলে তো আজ আর কটা দিন তো জামা কাপড় এগুলো ধোয়া যাবে না। আর জামা কাপড়গুলো না প্রচন্ড নোংরা হয়েছিল, যেগুলো না কাচলে না হতো, তাই জামা কাপড়গুলো কাচতে দিয়ে ঘরটাকে মোটামুটি গুছগাছ করে এবার যাব রান্না করতে। তো রান্না করার আগে ভাবলাম তোমাদের সাথে একটু বসে গল্প করে নিই। গল্প তো বেশিক্ষণ করতে পারবো না, ওই একটু সেটুকুই করতে পারবো, তো সেটুকু করে নিই, তারপর যাব একটু রান্না করতে। আজকে যেহেতু রান্না বান্না সেরকম কোনো চাপ নেই, আজকে হচ্ছে নিরামিষ, আর নিরামিষ দিনে তো সেরকম কোনো চাপ থাকে না। ভাত বসাবো, ডাল তো সকালে রান্না করা হয়ে গিয়েছে, আর কিছু টুকিনাকি কি করি সেগুলোই দেখে দেখে করবো আর কি। তো সেভাবে আজকে কোনো চাপ নেই। প্রথমত রান্না করতে যাওয়ার আগে চা করব, চা করে সবাইকে প্রথমে দুপুরে যে 12টা বাজার সাথে সাথে সবাইকে যে চাটা দিতে হয়, তো সেই চাটা দিয়ে নেব। দিয়ে দেওয়ার পর আমি রান্নাটা চাপিয়ে দেবো। তার আগে তো রান্না বান্নার কোনো গল্প নেই, চা দিয়ে তারপরে রান্নাটা করতে হবে, তার আগে কোনো অপশন নেই যে তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা করবো, সেটার অপশন নেই। তাহলে চলুন যাই, রান্নাটা সারি, তারপরে চাটাও দিয়ে নিই, তারপর বসে রান্না বান্না করে খাবার দাবার খেয়ে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে বসে আবার গল্প হচ্ছে, এক কাপ চায়ের সাথে আবার একটু বসে গল্প করবো। তো চলুন যাই।
এদিকে দেখুন, আমাদের ওয়াশিং মেশিনের উপরটা কাভার লাগানোর পর ব্রেসিংটা যেহেতু অনেকটা কাছাকাছি, ওই জল টল পরে কাভারটা না অনেকটা নোংরা হয়ে যায়। এটাকে মাঝে টাঝে এটাকে ধুয়ে দেওয়া হয়, ধুয়ে দিলেও কি হবে, অনেকটা নোংরা হয়ে যায়, যার কারণে দেখতেও ভালো লাগে না। আর অনেকটা সামনে তো, তাই কেমন একটা লাগে। তো তাই আমি এখানে এই সুন্দর করে এই কাভারটা পেতে দিয়েছি, সাথে একটা ফুলের একটা টপ, ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো যেগুলো রয়েছে এগুলো একটা সুন্দর করে দিয়ে রাখলাম, যেন একটু বাইরের থেকে এসেও দেখতেও ভালো লাগে। আর যেহেতু ওয়াশিং মেশিনটা আমার ঘরের কাছাকাছি রাখা রয়েছে, তার জন্য আমি এটাকে একটু সুন্দর করে রাখলাম, যেন দেখেও ভালো লাগে। ওই জল টল পড়লে সেটাও যেন খুব সুন্দর করে মুছা টুছা যায়, নোংরা হলে যেন ধুয়ে দেওয়াও যায়, ওই জন্য এই ব্যবস্থাটা করে রাখা। তারপর ওই যে চলে আসলাম রান্না করতে। আজকে না রান্না করব সয়াবিন দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে মিক্স করে একটা তরকারি করব। অনেক দিন আগে খেয়েছিলাম সয়াবিনের পটলের আলু তরকারি। আর এই তরকারিটা না বেশি করে বানালে যদিও স্বাদ হয়, কিন্তু বেশি করে বানালে সেই মতো তেলটাও একটু বেশি করে দিতে হবে, সমস্ত মশলাপাতি বেশি করে দিয়ে ভালো মতো করে করতে হবে। আর যেহেতু আমি একটু করে করব, মানুষজন আজকাল বেশি তো নেই, সবাই চলে গিয়েছে, কাজের লোক যারা রয়েছে তারা একটু চলে গিয়েছে, তাই ওরা আবার আসবে, কিন্তু আপাতত এই কটা দিন তো নেই, তো তাই কম করে তরকারিটা করব। ওই জন্য একটু করে তরকারিটা করে দেখি, ভালো করে খেয়ে দেখি কেমন লাগে। অনেক দিন তো বেশি বেশি করে বানিয়েছি। তো এখানে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর পটলগুলোকেও কেটে নিয়েছি টুকরো টুকরো করে। পটলের খোসাও আমি ছাড়িয়ে নিয়েছি, আলুর খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে তারপর আমি নিয়ে এসেছি। এবার রান্নাটা ওদিকে আমি চাপিয়ে দিয়েছি, ওদিকে আমি ভাতটা বসিয়ে চাটাও বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে চা তো হয়ে যাবে, আগেই চাটা দিয়ে তারপর ভাতটা নামিয়ে আমি তরকারি রান্নাটা বসিয়ে দেব। তার আগে চলুন ভাত হতে হতে সবজিগুলো কাটাকুটি করে নিই, তাহলে দিয়ে দিতে তাড়াতাড়ি করে হয়ে যাবে, তাড়াতাড়ি করে খাবার দাবারও দিয়ে দিতে পারবো, সেটাই আর কি। তো পটল বেশ কিছু ছিল না, অনেক দিন ধরে অনেক কটা পটল ছিল, খেয়ে খেয়ে শেষ করা হয়েছে। আর কটা পটল রয়েছে, পটলগুলো না লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম নষ্ট হয়ে যাচ্ছে পটলগুলো, কেটে কুটে আজকে তরকারি করিনি, নাহলে আবার নষ্ট হয়ে গেলে তো আবার ফেলে দিতে হবে। আর এত টাকা দিয়ে সবজি টবজি কিনে এনে ফেলে দিতে খুব কষ্ট লাগে, খুব গায়ে লাগে, খুব দুঃখ হয় মনে। এত খাটাখাটনি করে সারাদিন খুব কষ্ট করে কষ্টটা করা হয় কেন? একটু ভালো মন্দ খাবার জন্য, ভালোভাবে থাকার জন্য। ওই জন্য আমাদের টাকা পয়সারও দরকার, ওই কষ্টটাও করতে হয়, সেই জন্য। তো কষ্ট করে জিনিস একটা এনে যদি ফেলে দিতেই হয়, তাহলে আর কেমন করে হয় বলুন? ওই জন্য আমি আর পটলগুলোকে নষ্ট হতে দিলাম না, নষ্ট হওয়ার আগেই এটাকে তরকারি আজকে করে নেব। সয়াবিন তো আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার জল থেকে উঠে এটাকে চেপে চেপে একটা থালার মধ্যে রেখে দিয়েছিলাম। কড়াইতে তেল গরম করে সয়াবিনটাকে দিয়ে দিয়েছি। প্রথমে সয়াবিনটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে না ভেজে নেব, একটু লালচে লালচে করে ভেজে নেব। কখনো কি হয়, শর্টকাট রান্নাবান্না করার জন্য আমি কি করি, সয়াবিনটাকে তো না ভেজে এমনিতেই দিয়ে দিই। আবার কখনো মনে করি একটু না ভাজলে খেতে কিন্তু কাঁচা কাঁচা একটা কেমন একটা স্মেল আসে, খেতে একদম ভালো লাগে না। ওই জন্য আর আমি আজকে কাঁচা কাঁচা এমনিতে দিয়ে দিলাম না, আজকে আমি একটু সয়াবিনটাকে ভেজে তারপরেই দেব। অনেকক্ষণ ধরে ভাজতে হবে, তাহলে এটার কালারও চলে আসবে, বেশ একটু লালচে লালচেও হবে, তাহলে সবজিতে দিলে তরকারির স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। আর না হলে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে, তাহলে খেতেও ভালো লাগবে না। ওই জন্য আর কি করব। সয়াবিনের তরকারি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে সয়াবিনের তরকারি, আর সবজি টবজি দিয়ে বানিয়ে খেতে তো আরও দুর্দান্ত লাগে। এখন তো বাড়িতে সবসময় পটল এগুলো থাকে, তো তাই পটল দিয়ে বেশিরভাগ সবজিটা বানাচ্ছি। সয়াবিনটাকে নামিয়ে কড়াইটা অলরেডি গরম রয়েছে, এর মধ্যে তেল দেব, দিয়ে না 5 ফোড়ন দেবো, 5 ফোড়ন দিয়ে তারপর সবজিটাকে দেব, দিয়ে ওই নুন হলুদ দিয়ে যেভাবে হালকা হালকা ভাজতে হয় সেভাবেই ভাজবো। তারপর মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে তারপর ঝুল দিয়ে তো সুন্দর করে তরকারিটা আমি নামিয়ে ফেলবো। ওই যে সয়াবিনটা হয়েও এসেছে, এবার নামিয়ে নেব। যাক, ফাইনালি হয়েও এসেছে তাড়াতাড়ি। এবার তেলটা দিয়ে দেব, তেলটা দিয়ে তারপর দিয়ে দেবো 5 ফোড়ন, আবার ফোড়নে তো 5 ফোড়নেই দেবো, তো দিয়ে দেবো তরকারিটা। কথা মতো কাজ, দিয়ে দিলাম তেল কড়াইতে, তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম ওই 5 ফোড়ন।
পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করব, তাহলে ফ্লেভারটাও একটু ভালো আসবে। নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে সবজিগুলো, ওই আলু পটল কেটে রাখা এগুলো একসাথে দিয়ে দেবো। একসাথে হালকা হালকা ভাজবো, একসাথে কষাবো, একসাথে দিয়ে দিলাম। এক্সট্রা করে আলু ভেজে তারপর আর সয়াবিনটা দিলাম না, একসাথে দিয়ে দিলাম। সুন্দর করে কষে যাবে এর মধ্যেই। প্রথমত আজকে একটু তেল বেশি করে দিয়েছি, তেল বেশি করে দিয়ে দিলে সবজির টেস্ট একটু ভালো আসে বলে মনে হয়। অ্যাকচুয়ালি তেল কম খাওয়াটাই ভালো, কিন্তু কখনো কখনো কোনো কিছু একটু ভালোভাবে রান্না করার জন্য আমার মনে হয় তেলটা একটু বেশি করে দিলে ভালো হবে, এরকমটা মনে হয়। ওই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম, তবে এতটা বেশিও দেইনি। এটা কিন্তু আর সবজিটা যখন ঝোল দেবো, মশলা দেবো, কষে আসবে, তখন কিন্তু মোটামুটি ওই মিশে যাবে, বেশি বেশি মনে হবে না। তো এবার এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু না কাশ্মীরি লঙ্কাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কাও দেবো। দিয়ে নাড়াচাড়া করব, করে একটু জল দিয়ে দেবো। জল দিলে মশলাটা ভালো করে মিক্স হয়ে যাবে। আজকে যেহেতু আমি আলাদা করে মশলার একটা পেস্ট বানাইনি, নাহলে সবসময় কি করি, একটা বাটিতে একটু করে জল নিই, জল নিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে, তারপর ওর মধ্যে নুন দিয়ে, তারপর ওর মধ্যে হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঘুটে নিই। যদি একটু টমেটো থাকে তাহলে একটু টমেটো পেস্ট করে দিয়ে দিই তার উপরে, দিয়ে তারপর সমস্তটাকে একসাথে আমি ভালো করে কষাবো। আজকে যেই প্রসেসে রান্না করেছি সেটাও করা যায়, সেটাও কোনো ব্যাপার নয়। মশলাগুলো কড়াইতে দিয়ে তারপর জল দিয়ে দেওয়া, ওই আর কি ব্যাপারটা, ওই একই, বাটিতে মিক্স করা আর কড়াইতে মিক্স করা ওই একই ব্যাপার। তো জলটা সেই দিয়ে মিক্স করে নিই, আর এখানে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটাকে ভালো করে কষাবো। চলুন এটা কষতে থাক। আজকে না অনেকদিন পর মূলো নিয়ে এসেছে, এখন যেহেতু মূলো অনেকদিন হয়েছে খাওয়া হয় না, এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করব। আর আমাদের যে গ্রেটার কবেই ভেঙে গিয়েছে, আমার তো সেই খেয়ালই ছিল না। আজকে অনেক দিন হয়েছে, মূলো ওলকপি এগুলো তো, শালগম এগুলো তো আনা হয় না, তো তার জন্য অনেক দিন ধরে খাওয়াও হচ্ছে না। আর গ্রেটারটা যে সেই কবে ভেঙে গিয়েছে খবরই নেই। এখন মূলগুলো আমি কুড়াতে গিয়ে আমার মনে হচ্ছে এরম গ্রেটার তো একদম ভেঙে গিয়েছে, এটা দিয়ে তো আমি কাজটা করতেই পারছি না। খুব কষ্টে, বহু কষ্টে আমি করছি এটা। ভিডিওটা এডিট করার সময় মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করতে পারছি, কিন্তু এটা করার সময় না আমার খুব কষ্ট হচ্ছিল। মূলগুলো যখন আমি কুড়াই অনেকটা কষ্ট হচ্ছিল, তাড়াতাড়ি করে আমি কিন্তু কুড়াতে পারছি না মূলগুলো, কিন্তু তবুও কিচ্ছু করার নেই। আজকে যখন বানাবো বলছি, ফেলে তো দেবো না, একটু কষ্ট করে হলেও কুড়াবো। আমি ভাবছি এটা দিয়ে যতটুকু হয় হোক, না হয় যদি আমি ঠাকুর ঘরে এরকম একটা কোরআনি রয়েছে, সেখানে যাব, গিয়ে ঠাকুর ঘর থেকে কোরআনিটা নিয়ে আসবো। আজকে তো নিরামিষের দিন, একটু আনাই যাবে। নাহলে আমিষের দিনে কিন্তু আমরা ঠাকুর ঘরে কোনো জিনিসই আনি না, আমিষ করি না। এগুলো নিরামিষের জিনিস, তো এগুলো এনে আমিষ আর করি না। আর যেহেতু নিরামিষ, তাই একটু আনতে পারবো, তাই ভাবছি এটা দিয়ে যতটুকু পারি করতে থাকি। যদি না হয়, খুব অসুবিধে হয়, তাহলে গিয়ে নিয়ে আসবো ক্ষণ। তো ওই যে কষ্ট করে করে করতেই আছি, দেখি যতটুকুখানি পারি করতে, ধৈর্যে যতটুকু কুলায় ততটুকু করতে থাকি, দেখা যাক। তো এই করে করে কিন্তু অনেকগুলো আমি কুড়িয়ে নিয়েছি, সমস্তটাই কুড়াবো। এবার যাই, একবার গিয়ে সবজিটাও দেখি, সবজিটা কতদূর কি হলো। এই যে খুব সুন্দর কষিয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে, পটলের থেকে আলু থেকে সুন্দর করে তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার না সয়াবিন আলু পটল এগুলোকে আরও একটু টাইম আমি ভালো করে কষাবো। মশলার সাথে সয়াবিনটাকে ভালো করে একটু মিক্স করে নেব। আর এরকমভাবে মশলাটা কষেছে, কড়াইতে কিন্তু লেগেও গিয়েছে, তবে কোনো ব্যাপার না। যখন আমি জলটা দেবো, ঝোলটা যখন দেবো, ঝোলের সাথে সাথে এগুলো সব মিক্স হয়ে যাবে, এক হয়ে যাবে। এই যে কড়াইতে লেগে আছে এগুলো কিন্তু সব গলে যাবে, গলে সুন্দর একটা তরকারি হয়ে যাবে। তো ওই যে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে একটু ঝোল। একটু ঝোলেও হবে না, আর একটু দিতে হবে, সবজি অনুযায়ী ঝোলটা আর একটু দিতে হবে। আসলে ঝোলটা ফুটবে তো, ফুটে ফুটে কম হয়ে আসবে, তার জন্য আর একটু বেশি করে ঝোলটা দিয়ে দিলাম, যেন ভালো করে টকবক করে ফুটতে পারে। তো এই যে ঝোলটা দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যখন টকবক করে ফুটে আসবে, একটু দিয়ে দেবো ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রাখবো। রেখে তারপর দিয়ে দেবো আমি ওই কি বলে গরম মশলা, ঘি দিয়ে দেবো। এদিকে দেখুন রান্না করতে করতে আমি এই কি বলে মূলাগুলোকে খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। কাকির থেকে গ্রেটার নিয়ে এসেছি, না হলে হতোই না। গ্রেটার নিয়ে এসে গ্রেটারের সাহায্যে এটাকে আমি কুড়িয়ে নিয়েছি, না হলে আমি কিছুতেই ওই গ্রেটার দিয়ে পারতাম না। এই গ্রেটারের সাহায্যে সমস্ত মূলগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। আমার মূলগুলো গ্রেট করা কমপ্লিট। এবার যাই, গিয়ে দেখি যে কড়াইতে কতদূর কি হচ্ছে।
গামলাটা আমি একটু তুলে নিলাম, তুলে নিয়ে দেখলাম যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর টকবক টকবক করে দারুণ করে ফুটে উঠেছে। ঝোলটা অলমোস্ট পুরোপুরি শুকিয়ে এসেছে। এর মধ্যে গরম মশলা ঘি দিয়ে দিলে আর একটু ফুটালে এটা কিন্তু প্রায় শুকিয়ে আসবে। এই জন্য দিয়ে দিলাম গরম মশলা, একটু করে গরম মশলাটা দেবো, আর দিয়ে দেবো একটু ঘি। নিরামিষ সবজিতে, শাক সবজিতে একটু ঘি না হলে কি আর ভালো লাগে? ওই জন্য দিয়ে দিলাম একটু ঘি। ঘি দিয়ে গরম মশলা দিয়ে বেশ খানিকটা ফুটাবো, ফুটিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর মূলোগুলোকে ভাজবো। ওই কালো জিরে ফোড়ন দিয়ে মূলোগুলোকে একদম একটু করে চিপচিপা করে একটু করে ভাজবো। আর এই পোড়ানো মূলোটা খেতে না ভীষণ ভালো লাগে। তবে শালগম কিন্তু আগে খেতাম এরকম খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতাম, আর কালো জিরে ফোড়ন দিয়ে শালগমটাকে খুব সুন্দর একটু মাখু মাখু করে ভাজা করে নিতাম, করে খেতে ভাতের সাথে কি দুর্দান্ত হতো। ওই মূলোটাও ঠিক এইভাবেই খাই, তো মূলোটাও ঠিক এরকম করেই রান্নাটা করলাম। তরকারি তো দিকে অলমোস্ট রান্না কমপ্লিট, তরকারিটা নামিয়েও নিলাম। এবার বসিয়ে দেব ওই মূলোগুলো। তরকারি কালারটাও বেশ ভালোই এসেছে, একটু কাছ থেকেও দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। তরকারি কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে। কাশ্মীরি লঙ্কাটাও কিন্তু ওই একটু করে দিয়েছি, ঘরোয়া খাওয়া তো কাশ্মীরি লঙ্কা কম ব্যবহার করাটাই ভালো, বেশি দরকার নেই। বাড়িতে আমরা নিজেরা খাবো, ওই কাশ্মীরি লঙ্কা বেশি খাওয়া এত ভালোও না, তাই কম করে দিয়েছি, তাতেই হয়ে যাবে। ওই যে ছোট একটা কড়াই বসিয়ে দিলাম, যেহেতু মূলোগুলোও রয়েছে অনেক কম, তো বসিয়ে দিয়ে দিলাম কড়াইটা প্রচন্ড পরিমাণে গরম করে দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা দিয়ে তেলটাও খানিক্ষণ গরম করেছি, আর তেলটা আবার খানিক্ষণ গরম করতে হবে না, কড়াইটা যেহেতু অনেকটা গরম, ওর মধ্যে তেল দিয়ে দেওয়ার সাথে সাথে তেলটা কিন্তু গরম হয়ে যাবে। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, কালো জিরে ফোড়নে দিয়ে তারপরে যে মূলোগুলো গ্রেট করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দেব নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে না খুব সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে 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 এটাকে পুরোপুরি ভাজবো, ভেজে বেশ সুন্দর করে বেশ মাখো মাখো টাইপের হবে, তবে নামিয়ে দেব। বেশ এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, দিয়ে একটু কাশ্মীরি লঙ্কাও দেবো এর মধ্যে, কাঁচা লঙ্কা তো দেবই, দিয়ে না একটু নাড়াচাড়া করব। এবার ওই আর কি এভাবেই করব, করে সম্পূর্ণটাকে বানাবো। আর এই রেসিপিটা আগেও বলেছিলাম, একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমি বিয়ে হয়ে আসার পরে আমার শ্বশুরবাড়িতে এসে কিন্তু আমি এই রেসিপিটা জানলাম। এই রেসিপি বলতে এটা কিন্তু খুব সিম্পল প্রসেসে, একরকম ওই ভাজা মতোই বলতে পারো, একটু মাখু মাখু করে ওই আর কি, ভালো লাগে খেতে, দুর্দান্ত লাগে। আমার শ্বশুরবাড়িতে এসে আমি এই রেসিপিটা শেখা, তারপরে এখান থেকে শিখে বানিয়ে খেয়ে আমি একদিন আমার বাড়িতে যখন গিয়েছিলাম, আমি আমার মাকেও বাবাকেও সবাইকেও আমি এই রেসিপিটা করে খেয়েছি, অনেক ভালো লাগছিল, সবাইকে খাইয়েছিলাম আমি। তো এটা যেহেতু মূলো দিয়ে করা যায়, এটা কিন্তু ওই শালগম দিয়েও করা যায়। শালগম দিয়ে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে, আর মূলো দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু মূলো থেকে তো শালগমটা আরও বেশি দুর্দান্ত, আরও বেশি টেস্ট, তো সেই জন্য শালগম দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। ওই জন্য আমি মূলা দিয়ে, যেহেতু আজকে মূলো এসেছে বাড়িতে, নয়তো মূলো এখনও পর্যন্ত এখনের মূলো তো খেতে সেভাবে কোনো স্বাদও নেই, তো কেমন একটা যেন লাগছিল। বানিয়েছি ভালো, খেতে কেমন হবে জানি না, এমনিতে যদি খেতে ভালো লাগে, ওই মূলোটার তো এখন কোনো স্বাদ পাওয়া যায় না এই সিজনে, তো তাই আর জানি না কি হবে, খেতে কেমন লাগবে, তো সেটা তো আর বলতে পারছি না। আর এদিকে দেখুন আমি একটু কাঁকরোল গোল গোল করে ছোট ছোট করে কেটে কুটে রেখে দিয়েছিলাম, আর নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছিলাম। সাথে এইভাবে কড়াইতে আমি চটপট করে আমি কাঁকরোলগুলো ভেজে নিয়েছিলাম, আর না ঝিঙে আলু দিয়ে একটু চচ্চড়ি করে রেখেছিলাম, রাতের রুটির সাথে সুন্দর হয়ে যাবে। ব্যাস খাবার দাবার শেষে, সম্পূর্ণ খাবার দাবার করার পর ডেইলি আমার রুটিন এটা থাকবেই, বিকেলে চা, বরের সাথে বসে 1 কাপ চা আমাকে খেতেই হবে, নাহলে সারাদিন আমি আর চাও খাই না, ওই একটা সময়তেই চাটা একটু খাই, ভালো লাগে। এই যে ফোনটা রাখো, রেখে চাটা খাও ইলিশ দিয়া। ওকে বলছি ফোনটা রেখে চাটা খাও ইলিশ দিয়ে। ইলিশ দিয়ে বলতে ওই যে নিয়ে এসেছিলো মিষ্টিগুলো ইলিশের শেপে, খেতে দুর্দান্ত লাগে, তো সেগুলো আগের দিনেও খেয়েছিলাম, খাওয়ার পর কটা রয়েছিল, আজকে খেয়ে এটাকে সমাপ্ত দেব। অনেকদিন তো রেখে দেওয়া যাবে না, তো সেজন্য আজকে খেয়ে শেষ করব। চা খেতে খেতে এমন জোরে একটা বৃষ্টি এসেছে, মানে কি বলবো, বাইরে আমি অনেকগুলো কাপড় দিয়েছিলাম,
আজকে যেহেতু কাপড় কাচতে দিয়েছিলাম, অনেকগুলো কাপড় বাইরে আমি রেখে এসেছিলাম, ছাদে কিছুটা কাপড় দিয়ে এসেছিলাম। এবার দৌড়ে দৌড়ে আমি 4 কাপ রেখে আমি গিয়েছিলাম ওই কাপড় জামাগুলো তুলে আনতে। কাপড় জামাগুলো তুলে এনে চাটা খেয়ে মাঝখানে আর কোনো ভিডিও করিনি, মাঝখানে অনেকটা স্কিপ করে গিয়েছি। রাতে আর কোনো রকমের কোনো ভিডিও করব না। সময় হচ্ছে এখন ওই 9টা মতো। আমার প্রচণ্ড খিদে পেয়েছে বলতে আমি কি খাবো, সকালে আমি এই কি বলে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। তো এবারে ছোলাটার মধ্যে নুন মাখিয়ে আমি ছোলাটা বসে বসে খাবো। অনেকক্ষণ বেশ পেট ভরাও থাকবে, আর ছোলা খাওয়া অনেকটাই ভালো। তাহলে চলুন আজকে ছোলার সাথে আমার ভিডিওটা সমাপ্ত করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর মিষ্টি মধুর ব্লগগুলো। আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।